নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। কুণাল ঘোষ পশ্চিমবাংলায় তৃণমূল পার্টির রাজ্য সম্পাদক এবং একজন মুখপাত্র। তিনি 2012 সালে তৃণমূল পার্টির সমর্থন নিয়ে ইন্ডিয়ান পার্লামেন্টের রাজ্যসভার সাংসদ হন। তিনি সারদা গ্রুপের অর্থ তছরুপের কাণ্ডে জড়িয়ে পড়েন। অর্থ তছরুপের দায় সিবিআই তাকে 2013 সালে গ্রেপ্তার করে। 2016 সালে তিনি জামিনে মুক্তি পান। তিনি একজন পুরনো সাংবাদিক। বিভিন্ন পত্রপত্রিকায় তিনি কাজ করেছেন, টিভি চ্যানেলের সঙ্গেও যুক্ত থেকেছেন এবং সারদা গ্রুপের তিনি মিডিয়া প্রধান ছিলেন। এটা অভিযোগ করা হয় যে তিনি কোটি কোটি টাকা তছরুপ করেছেন এবং একথা আজকে জানা যায় যে তিনি 2.67 করোড় টাকা যেটা তিনি নিয়েছিলেন সারদা গ্রুপ থেকে সেটা ফেরত দিয়েছেন। তিনি কিছু বইপত্র লেখেন, উপন্যাসও লিখেছেন। এখন তিনি রাজনীতির পাশাপাশি একাধারে সাংবাদিক ছিলেন, রাজনীতিবিদ, মুখপাত্র, উপন্যাস লেখেন এবং তিনি অভিনয় করেন। তার লেখা কয়েকটি বই হলো বন্দির ডায়েরি, বাঘ বিধবা, বাচ্চাই বিষ, সাংবাদিকের ডায়েরি থেকে পূজারিনী, ফায়ার আসছে বিরতির পর, রানী সাহেবা, ঠিক গল্প নয়। ফলে লেখাপড়া করারও তার বেশ অভ্যাস আছে। গেল দশমীতে তিনি একটা পোস্ট করেছেন। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শুভ বিজয়া, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা। ঝড় জলের মধ্য দিয়ে চলেছে আমার জীবন। ঈশ্বর এবং আপনাদের শুভেচ্ছায় কাজ করে যাই এবং যাব। আশা করি আগামী দিনের চলার পথে যদি কোনো বাঁকও থাকে আপনাদের আশীর্বাদ পাব। একটা অন্যরকম মাঠ যেন দেখতে পাচ্ছি। ব্যক্তিগত খেলা নয়, সমষ্টির বৃহত্তর অঙ্কের ম্যাচ। এখনও ঝাপসা স্পষ্ট নয়, তবে ব্যাট করার প্রস্তুতি রাখছি সসম্মানে। খেলতে আপনি নাও নামতে পারেন, তবে গ্যালারিতে আসবেন বা টিভিতে দেখবেন, সঙ্গে থাকবেন, ম্যাচ জমবে, জয় মা। এটা নিয়ে তিনি একটা সাক্ষাৎকারও দিয়েছেন এবং এটা আমার পোস্ট না, আসলে বিজয়ের একটা শুভেচ্ছার পোস্ট ছিল এবং আমার জীবনে যেহেতু আমি অনেক ঝড় জল উত্থান পতন দেখেছি এবং তার মধ্যে দিয়েই চলি, তো সেই জন্যই আমি যারা আমার পোস্ট দেখেন তাদের বলেছিলাম যে যদি আগামী দিনেও কোনো বাঁক দেখতে পান তাহলে আমাকে যেরকম আপনারা আশীর্বাদ করেন, কেউ কেউ পছন্দ বা বিরোধিতা করেন, সে তো স্বাভাবিক ব্যাপার। যা তিনি বললেন সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই পোস্ট তিনি সাংবাদিকদের উত্তরে দিচ্ছেন যে এটা একটা শুভেচ্ছা বার্তা। আসলে এর ভিতরে কোনো শুভেচ্ছা নেই। যেটা আছে সেটা হলো দলের বিরুদ্ধে ক্ষোভ উগলে দেওয়া, বিষেধাগার পোষণ করা এবং সোশ্যাল মিডিয়াতে সেটা ছড়িয়ে দেওয়া। কারণ এটা তিনি সচেতনভাবে জেনে বুঝেই করছেন। তিনি পুরো ব্যাপারটা খোলসা করতে চাচ্ছেন না, কারণ 2026 এখনো অনেক বাকি। তিনি যেটা এই মুহূর্তে বুঝতে পেরেছেন সেটা হলো যারা মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে সেনাপতি কিংবা দেবী দেবতার মতো সম্মান করেন, বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, তাদের কাছ থেকে এই মুহূর্তে কুণাল ঘোষ দূরে সরে যাচ্ছেন। তিনি হয়তো ক্ষোভ উগরে দিয়েছেন তাদের জন্য। মা দুর্গা হয়তো তার উপরে আশীর্বাদ করেননি এই পূজাতে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেন তাকে কাছে টেনে নেয়। এখানে এই সন্দেহ বেঁধেছে যে কেন তিনি সেই ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন। আর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন বিধায়ী তিনি এই পোস্ট করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটা একটা দুধের শিশুও বোঝে। পশ্চিমবাংলার মানুষ অত পাগল নয়। ঝড়ঝাপটা তিনি
তাকে ভোগ করতে হয়েছে, দাড়ি রাখতে হয়েছে, জেলের ভিতরে সুইসাইড করতে হয়েছে, বীরপুরুষের মতো সুইসাইড করতে হয়েছে, এবং টেনে হিসড়ে পুলিশ গাড়িতে তুলেছে। মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেছেন মমতাই সারদা গ্রুপের সব থেকে বেশি সুবিধাভোগী। ফলে ঝড়ঝাপটা যে তিনি পার করেছেন এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে তিনি একটা নূতন বাঁকের কথা বলছেন। কি সেই বাঁক? ঘাসফুল মাঠে হয়, মাঠের শেষে জলাশয় থাকে, জলাশয়ের ভিতরে পদ্ম ফোটে। আজকে তিনি ঘাসফুলে আর সন্তুষ্ট নন, তিনি ঘাস আর খেতে চাইছেন না, তিনি এখন সৌন্দর্যের দিকে তার নজর পড়েছে। ঘাস খেয়ে জেলের বাইরে এসেছেন, পেটে ভাত ঢুকেছে, অন্ন ঢুকেছে, যেহেতু পেটে এখন ক্ষুধার আর কোনো সমস্যা নেই, ফলে তিনি এখন চাইছেন যে সৌন্দর্যের দিকে তাকাতে, 26-এর নির্বাচনের দিকে তাকাতে, কারণ অপশন তার হাতে খোলা রয়েছে। 26-এ মমতা ব্যানার্জি ফিরছেন না সেটা হয়তো তিনি আঁচ করতে পারছেন, এবং তাই বিজেপিতে যাওয়ার একটা পায়তারা করছেন, আগাম বার্তা দিয়ে রাখছেন, কারণ আবার জেলে যাওয়া লাগতে পারে। তাকে বেকসুর খালাস করেনি সারদা কাণ্ডে, ফলে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তাকে আবার জেলের ভিতরে, গারদের ভিতরে ঢুকতে হতে পারে। আর সেজন্যই আগেভাগে বার্তাটা দিয়ে রাখছেন। দ্বিতীয় কি হতে পারে, মমতা ব্যানার্জি যদি মেজরিটি না পান তখন অভিষেক ব্যানার্জিও অ্যারেস্ট হতে পারে। আর অ্যারেস্ট হলে যদি দিদির বিরুদ্ধে গিয়ে অভিষেক ব্যানার্জি এবং কুণাল ঘোষ এরা বিজেপিতে ঝাঁপিয়ে পড়তে পারে, দুজনেই জেলের বাইরে থাকবে। অথবা মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় আসেও তৃতীয় অপশন যেটা, সেটা হলো মমতা ব্যানার্জি হয়তো চিফ মিনিস্টার না থেকে অভিষেক ব্যানার্জির উপরে দায়িত্ব অর্পণ করতে পারেন। সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জির ভিতরে যে লড়াই, সেই লড়াই থেকে তাকে সটকে যেতে হতে পারে। ফলে সেইটা বিবেচনা করেই তিনি হয়তো আগাম পথ খোলা রাখছেন বিজেপিতে জয়েন করার জন্য। যদি কেউ আমাকে ভালোবাসেন, আমি যদি দেখি কেউ আমাকে ভালোবাসছেন, স্নেহ দিচ্ছেন, আমি জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু আমি যদি দেখি যত বড় ক্ষমতাশালী হোক, যে আমি যদি দেখি সেখানে আমার উপর কেউ একটা অন্যরকম মিনিমাম চেষ্টা করছে, তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হলেও আমার চেহারা অন্যরকম হয়। তো ফলে তিনি সাক্ষাৎকারে বলেছেন ভালোবাসলে যে তাকে ভালোবাসবে তার জুতা পালিশও করে দিতে পারেন। এটা তো খুব সত্য কথা। তিনি যতদিন তৃণমূলে আসেন ততদিন তৃণমূলের জুতার কেনা, পালিশ করার জন্য পালিশ কেনা লাগবে না। তিনি একাধারে জিভ দিয়ে জুতো চেটে পালিশ করে দিতে পারবেন। ফলে তিনি হেন কোনো জিনিস নেই যা তিনি করতে পারেন না, এটা তিনি করে আসছেন। যতদিন এই তৃণমূলে ঢুকেছেন ততদিন এটা করে আসছেন। আজকে তার চেহারা পরিবর্তিত হতেও সময় লাগবে না, কারণ এতদিন ঘাসফুলে ছিলেন, ঘাসফুলের ছাতার নিচে। এখন গেরুয়া শিবিরের পতাকা ধরবেন, জামা কাপড় খুলে গেরুয়া শিবিরের পতাকা পরবেন কিংবা ধরবেন, তাদের শার্ট গায়ে দিবেন, জয় শ্রীরাম গ্রহণ করবেন, জয় বাংলা মামাটি মানুষের স্লোগান ত্যাগ করে জয় শ্রীরাম বলবেন, রামনবমী মিছিল করবেন, মমতা ব্যানার্জির এগেনস্টে ক্ষোভ উগড়ে দিবেন। এটাই তো সত্যিকার অর্থে কুণাল ঘোষের চেহারা। তিনি সেটাই বারবার ঘুরে ফিরে সেটাই বলতে চেয়েছেন। আমি আমার মতো থাকবো, আমার যেটা মন ভালো লাগে আমি সেভাবে করব, যেটা ঠিক মনে হয় আমি সেভাবে করব। ভুল কিছু করলে আমি শুধরে নেব, এবং সেটা করতে করতে যদি পথে কোনো বাঁক থাকে
সেটা নানা রকম ক্ষেত্রে হতে পারে জীবনে। আমি পেশাদার সাংবাদিকতা করি, আমি রাজনীতি করি, আমি লেখালেখি করি, আমি গল্প উপন্যাস লিখি, আমি দু চারটি অভিনয়ের সঙ্গে একটা চেষ্টা করছি যে আমি ভালো পারফর্ম করতে, নানা দিক আছে আর কি। পরিষ্কার থেকে করি এবং আমার কাছে কৃতজ্ঞতা, আনুগত্য এগুলো একটা ফ্যাক্টর। হ্যাঁ, এবার আমি হয়তো কাউকে ভুল বুঝলাম বা কেউ হয়তো আমাকে ভুল বুঝলো, সেসব হতে পারে, কিন্তু আমার হচ্ছে আমার ওইসব আবার বালাই নেই যে আমার দম বন্ধ লাগছে, আমি ওই করতে গেলাম, আমার সাফোকেটিং লাগছে, তাই আমার ওসব বালাই নেই। আমি যা বলি মন খুলে বলি। ওই দুঃখী মন মেরে সুন মেরা कहना जहां नहीं चैना वहां नहीं रहना। এরপরে তিনি বলতে চেয়েছেন তিনি একাধারে লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, এখন অভিনয় করছেন। সত্যিই তো, কতটা অভিনয় তিনি করতে পারেন। আজকে ঘাস ফুল ছেড়ে দিয়ে অভিনয় করে তিনি বিজেপিতে ঢুকবেন, দ্বিচারিতা হবে। এতদিন তো এই দ্বিচারিতাই করে এসছে। সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, চুরিকে চুরি না বলা, খুন রাহাজানির প্রত্যেকটার পিছনে একটা যুক্তি খাড়া করা এবং সত্য কথাটা না বলে মানুষের ভিতরে একটা ধোঁয়াশা তৈরি করা, এই কাজটা তো সঠিকভাবে কুণাল ঘোষ করতে পেরেছেন। আর মমতা ব্যানার্জি তাই তাকে ব্যবহারও করেছে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে ঢুকেছেন, এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন, দরকার বিজেপিতে যাওয়ার। ওয়াশিং মেশিনে, বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেলেই সব ক্লিয়ার, কোনো বাধা থাকবে না। কারণ পদ্মফুলে না গেলে জেলের বাইরে থাকা তার আর হয়ে উঠবে না। বেঁচে থাকার তাগিদে তৃণমূল থেকে যা নেওয়া যায় সেটা নেওয়া হয়ে গেছে। এখন সৌন্দর্যের প্রতীক পদ্মফুল, ঠিক আছে, ওখানেই চলো, কারণ জেলের বাইরে থাকতে হবে, গান কবিতা লিখতে হবে, উপন্যাস লিখতে হবে, এটাই তো অভিনয় জীবনের অংশ। দ্বিচারিতা করা যায়, ভণ্ডামি করা যায়, এই রাজনীতি করেই এগুলি সব করা যায়। একটা কোনো পরিস্থিতি তৈরি হয় যে সেখানে আমাকে একটু একটু অন্যরকম পরিস্থিতির মাঠ হচ্ছে, তো আমি খেলবো না। আমি 100% খেলার। আমি পৃথিবীর সকলের বিরুদ্ধে দু চারটে শুভানুধ্যায়ীকে নিয়ে একা ওই লোকাল থানা, সিবিআই, ইডি, এসএফআই ও জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি আমি এখনো মাথা তুলে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমার পরিষ্কার কথা, আমার নানা রকম ফ্যাক্টর কাজ করে। আমার একটাই কথা, ভালোবাসলে আমি তার জুতো পালিশ করব। আর আমি হনুমান শ্রেণীতে পড়ি। আমার লেজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেবো। এবং তিনি খুব সত্য কথাটা বলে দিয়েছেন যে কেউ যদি তার লেজে পাড়া দেয় তিনি হনুমান, সেই হনুমানের মতো পারফর্ম করবেন। ঠিকই তো, বিজেপি তো হনুমানের পূজা করে, বিজেপির অনেক হনুমানও দেশে আছে। তিনি আজকে বলছেন যে আমি হনুমান হয়ে পারফর্ম করব। একদম সত্য কথাটা বলে দিয়েছেন যে হনুমান হয়ে পারফর্ম করব, অর্থাৎ বিজেপির হয়ে খেলবো। হনুমানরা যেভাবে বিজেপির মধ্যে খেলে ঠিক একইভাবে খেলবো। সত্য কথা বলতে তিনি দ্বিধা করেননি, কোনো কিছুই আর ধোঁয়াশা রাখেননি। সামনে 26-এ নির্বাচনে মমতা ব্যানার্জি হারছে, এটা শুধু বুঝেই তিনি এই বক্তব্য, এই পোস্ট করেছেন। কারণ মমতা ব্যানার্জি বার্তা দিয়ে দিয়েছেন যে এবার বিদায় দাও গো, আমার যাওয়ার সময় হলো। আবার অন্যদিন তিনি আবার বলেছেন আপনাদের আশীর্বাদে যদি ফিরে আসতে পারি। অর্থাৎ কুণাল ঘোষ এর মিনিং বুঝে দিয়েছেন। এসআইআর হলে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছে না ফিরে, সেটা ভালো করে বুঝে দিয়েছেন। জেলের বাইরে থাকতে গেলে তাকে বিজেপির হাত ধরে পদ্মফুল গ্রহণ করে থাকতে হবে, জয় শ্রীরাম বলতে হবে। তখন তিনি বলবেন জয় শ্রীরামে কোনো অসুবিধা নেই, যত দোষ জয় বাংলা কিংবা মা মাটি মানুষের স্লোগান। আমি কিরকম একটা ঝাপসা, একটা মাঝখানে আমি একটা সংকেত বলে উপন্যাস লিখেছিলাম। কিরকম একটা ঝাপসা একটা মাঠ, হ্যাঁ, কয়েকজন খেলছে, এমন একজন প্লেয়ার খেলছে, তাকে মনে হচ্ছে সে আমাদের
টিমের, কিন্তু তার স্ট্রোকগুলো কি আমাদের টিমের পক্ষে যাচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু একটা ঝাপসা 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 লাগছে। তো সে ম্যাচ খেলতে হলেও খেলবো। তিনি আরো বলেছেন যে ধোঁয়াশা, সবকিছু এখনো ধোঁয়াশা, স্পষ্ট নয়। তিনি ধোঁয়াশা দেখছেন, কিছু একটা দলের ভিতরে কে যেন অন্যদের সঙ্গে খেলছেন কিংবা অন্যভাবে খেলছেন। ঠিকই বলেছেন তো। অভিষেক ব্যানার্জির যে চলাফেরা, সেটাকে কুণাল ঘোষ অন্যভাবে মনে করছেন, আর তাই তিনিও দল ছেড়ে যেতে চাইছেন। একদম মানুষকে বোকা বানানোর যত পথ আছে সেগুলি কুণাল ঘোষ ঠিকঠাক বলে দিয়েছেন। এখন তিনি যদি না যান ওই বিজেপিতে, তাহলে জেলের বাইরে জেলের ভাত আবার খেতে হবে। এটাই হচ্ছে আসল কথা। আর সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আজকে এই পোস্ট। আর 3-4 মাস আছে, 7-8 মাস আছে, তারপরে তো ইলেকশন। আর ইলেকশনে হারলে তার আগের লেভেল যে প্লেইং গ্রাউন্ড, সেইটা তিনি মসৃণ করে রাখতে চাইছেন তাড়াতাড়ি ফুল বদল করার জন্য। ঘাস ফুল ছেড়ে তৃণমূল ছেড়ে পদ্ম ফুলে যাওয়ার জন্য। দর্শকবৃন্দ, আপনাদের মতামত এ বিষয়ে, এই কুণাল ঘোষের এই পোস্ট নিয়ে যদি কোনো মন্তব্য থাকে, মন্তব্যের ঘরে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অনুগ্রহ করে। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।